এই প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি কথা বলতে চাই নতুন একটা বিষয়ে। বিষয়টি হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে গেলে আ ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু এবং সেক্ষেত্রে আপনাকে দক্ষতা বাড়ানোর জন্য কি করতে হবে? খুবই কমন একটি কোয়েশ্চেন। অনেকেই কম বেশি জ্ঞান রাখেন। তারপরেও যাদের মনে হয় প্রয়োজন এ বিষয়ে কিছুটা জানার বা আমার এক্সপেরিয়েন্স যদি কেউ জানতে চান, আমার আইডিয়া যদি কেউ জানতে চান তাহলে আপনাকে এই ভিডিওতে স্বাগতম। প্রথমত হচ্ছে যে ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা কেন? প্রথমত হচ্ছে আ ইংরেজি সাধারণত আমাদের মাতৃভাষা নয়। সেক্ষেত্রে হচ্ছে যে বাইরে যদি পড়তে আসেন সেক্ষেত্রে একটি আন্তর্জাতিক ভাষাতে আপনাকে পারদর্শী হতে হবে এবং সেটা অবশ্যই ইংরেজি, সবাই জানেন। কারণ মোটামুটি সব জায়গাতেই পড়াশোনা আ টা আ উচ্চশিক্ষাটা ইংরেজির উপরেই ইংরেজি মিডিয়ামেই করা হয়ে থাকে। বা এট লিস্ট ইংরেজি মিডিয়াম অ্যাকসেপ্টেড। সেক্ষেত্রে যদি আপনার সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশের উপরে আপনার দক্ষতা থাকে ভালো, সেক্ষেত্রে আপনি অনেকটাই ভালো করতে পারবেন এবং আপনার অ্যাক্সেপ্টেবিলিটি বেড়ে যাবে। সাধারণত সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই ইংরেজির একটা রিকোয়ারমেন্ট থাকে। সেক্ষেত্রে হতে পারে সেটা আইএলটিএস, টোফেল অথবা পিটি এ ধরনের আ এক্সামের কোনো স্কোর তারা চাইবে। সেক্ষেত্রে আপনি চেক করে নিবেন তাদের ওয়েবসাইট থেকে যে তাদের রিকোয়ারমেন্টটা কি। আমি আজকে আইএলটিএস নিয়ে কথা বলব। আইএলটিএস নিয়ে কথা বললেও বাকি সকল আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমগুলো মোটামুটি একই বেসিসের উপর দাঁড়িয়ে আছে। সো আপনি যদি একটাতে ভালো করেন অন্যগুলোতেও ভালো করতেই পারবেন। এটা কোনো প্রবলেম নয়। সো আজকে যেহেতু ওয়াইডলি নোন হচ্ছে আইএলটিএস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের জন্য, আ সেক্ষেত্রে আইএলটিএস নিয়ে কথা বলা যাক। সাধারণত ৪ টা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। obviously আ লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো আ চলুন ১ম এ শুরু করা যাক লিসনিং নিয়ে। লিসনিং অ্যাজ দ্য নেম সাজেস্ট আপনি বুঝতেই পারছেন যে আপনার দক্ষতা, শোনার দক্ষতা, ইংরেজি কনভারসেশন বোঝার দক্ষতাকে এখানে আ মার্কিং করা হবে। সেক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে আপনার শ্রবণ ক্ষমতা কতটুকু ভালো সেটা না। সেটা হচ্ছে দেখা হবে যে আপনি ইংরেজি কনভারসেশন, ইংরেজি ভাষা কতটুকু শুনে বুঝতে পারছেন। সেক্ষেত্রে একটা কনভারসেশন ফলো করার দক্ষতা, আম কনভারসেশনের মিনিং বের করা, প্যারাফ্রেজিং করা এই বিষয়গুলো দেখা হবে। সেক্ষেত্রে আপনার কোয়েশ্চেনগুলো সেরকম থাকবে আপনি ২ জন ব্যক্তি কিংবা ৩ জন ব্যক্তির কনভারসেশন শুনবেন। সেটাকে ফলো করে তার উপরে কিছু আ সম্পূরক কোয়েশ্চেনের আনসার দিবেন। এটা হচ্ছে আ লিসনিং টেস্টের আ মেইন জিস্ট। সেক্ষেত্রে হচ্ছে যে কি করতে হবে আপনাকে উম প্রস্তুতি নেওয়ার জন্য এবং নিজের আ স্কিলটাকে বাড়ানোর জন্য। প্রস্তুতির ক্ষেত্রে যদি বলতে হয় সেক্ষেত্রে আপনাকে অনেক শুনতে হবে। এটা ছাড়া কোনো দ্বিতীয় অপশন নাই। প্রথমত হচ্ছে আপনাকে অনেক ইংরেজি শোনার অভ্যাস করতে হবে। কিভাবে করতে পারেন? আপনি গান শুনতে পারেন, মুভি দেখতে পারেন, পডকাস্ট শুনতে পারেন, খুবই কাজে লাগবে। ডে টু ডে লাইফের কিংবা একটা গল্প বোঝার জন্য, কনভারসেশন শোনার জন্য এই বিষয়গুলো খুবই হেল্প করতে পারে। আরো অনেক ইনোভেটিভ বিষয় হতে পারে। মোদ্দা কথা হচ্ছে আপনাকে অনেক কথা শুনতে হবে। ইংরেজিতে শুনতে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি নেটিভদের কথা শোনেন। তাহলে স্পিকিং থেকে আপনি কথার মিনিং বের করতে পারবেন, সেটাকে এনালাইজ করতে পারবেন আপনার মাথার ভিতরে এবং সেই অনুযায়ী আপনি ফিডব্যাকও দিতে পারবেন। সেক্ষেত্রে আ ২য় অপশন আসছে হচ্ছে ২য় প্যারামিটার হচ্ছে রিডিং। রিডিং হচ্ছে বুঝতেই পারছেন যে আপনার রিডিং ক্যাপাবিলিটি বোঝা হবে। একটা টেস্ট হবে। সেটা হচ্ছে আপনার কিছু রিডিং প্যাসেজ থাকবে আইএলটিএস এক্সামে। আ সেই প্যাসেজগুলো পড়ে তার উপরে সম্পূর্ণ কিছু কোয়েশ্চেনের আপনি আনসার দিবেন। আনসারগুলো খুব কঠিন কিছু না, রকেট সায়েন্স কিছু না। আপনার এই প্যাসেজের ভিতরেই, প্যারাগ্রাফের ভিতরেই আপনার লেখাগুলো আনসারগুলো থাকবে। অথবা প্যারাফ্রেজিং করা থাকবে। আপনি হচ্ছে যে যদি বুঝতে পারেন প্যাসেজটা পড়ে, প্যারাগ্রাফটা পড়ে, তাহলে আপনি ওটাকে আনসার করতে পারবেন সহজেই। তবে এখানে অনেক কিছু ট্রিক্স খাটাতে হয় কারণ সেই কোশ্চেন গুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকে। এবং আপনি যেন জাস্ট ওয়ার্ড তুলে ওয়ার্ড তুলে দিলে যেন বুঝতে না পারেন। আপনাকে হচ্ছে প্যারাফ্রেজিং করা, আপনার ভোকাবুলারি থাকতে হবে, রিডিং এর অভ্যাস থাকতে হবে, কথার মিনিং গুলো বের করার ক্ষমতা থাকতে হবে। সেক্ষেত্রে অপশন কিভাবে আপনি এগুলো স্কিল গুলো বাড়াতে পারেন? প্রথমত হচ্ছে প্র্যাকটিস করে আপনি ক্যামব্রিজের যে বুকলেট গুলো আছে, বুকলেট গুলো ফলো করতে পারেন। সেখানে ঠিক কোন ধরনের প্যাসেজ থাকে, কোন প্যাসেজ আসবে সেটা আপনি জানতে পারবেন না। কোন ধরনের প্যাসেজ থাকে সেটার একটা ক্লিয়ার ধারণা পাবেন। আপনি প্র্যাকটিসও করতে পারবেন এবং লং টার্ম প্র্যাকটিসের জন্য ভালো একটা বেস তৈরি করার জন্য ইংলিশ রিডিং এ আপনাকে অবশ্যই ইংরেজিতে বই এবং ম্যাটেরিয়ালস পড়তে হবে। আমি সবাইকে বলি যে বই পড়তে। আপনি বই পড়া অবশ্যই আপনার জীবনের অন্যতম একটি ভালো অভ্যাস বলে আপনি অবশ্যই কাউন্ট করতে পারেন। বই পড়লে আপনার আত্মিক উন্নতি সাধনের আ আ খুবই সুবিধা হবে। সেক্ষেত্রে বই পড়লে আপনি ভালো সময় কাটাতেও পারবেন। সাথে সম্পর্ক হিসেবে আপনার ইংরেজিতে স্কিলটা অনেক ডেভেলপ অনেক। আপনি এটা হঠাৎ করে টের পাবেন না। আপনি জাস্ট হঠাৎ করে
সময় গেলে আস্তে আস্তে আপনার স্কিলটা অনেক এটা অ্যাকুমুলেট হবে। এটা আপনি পরে বুঝতে পারবেন, সার্টেন টাইম পরে, যে আপনার স্কিলটা আসলেই ভালো হয়ে গেছে। সেক্ষেত্রে অনেক ইংলিশের বই পড়তে হবে। আমি এটা করেছি অ্যাটলিস্ট, ইংলিশের বই পড়লে যদি আরো বেশি পড়তাম আমার স্কিল আরো ভালো হতো। সার্টেনে যত পড়বেন তত ভালো করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে রাইটিং। রাইটিং হচ্ছে এখানে থার্ড ক্যাটেগরি, যেখানে হচ্ছে আপনার রাইটিং স্কিলকে দেখা হবে, এটা প্যারা মাপা হবে 0 থেকে 9 এর স্কেলে। এই একটা বিষয় নিয়ে, এই যে রাইটিং এর যে প্যারামিটারটা, এটা নিয়ে আমরা বাঙালিরা সাধারণত মানে স্টুডেন্টরা অনেক ভয় থাকে, প্যারানোইয়াতে ভোগে যে কি করব, এটা কাকে দিয়ে কিভাবে আমি এটা পরিমাপ করব, আমার রাইটিং কেমন হচ্ছে, কোথায় কি ইমপ্রুভ করতে হবে। সেটা একটা ভ্যালিড রিজন, তবে খুব প্যানিক করার মতো ব্যাপার না। রাইটিং এর ক্ষেত্রে বেশ কিছু স্কিল আপনি, বেশ কিছু অভ্যাস আপনি করতে পারেন রাইটিং এর স্কিল ডেভেলপের জন্য। প্রথমত হচ্ছে আপনি রাইটিং এর স্যাম্পল দেখেন। ক্যামব্রিজের যে বুকলেট গুলোতে আছে ওখানে কিছু স্যাম্পল আনসার থাকে, ভালো আনসার গুলো কিভাবে লিখতে হয়, আপনি এই স্যাম্পল গুলো দেখে একটা ধারণা নেন যে ঠিক আমাকে এইভাবে লিখতে হবে। সেক্ষেত্রে একটা ধারণা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে যে রিডিংটা পড়লেন, ইংরেজিতে যে বইগুলো পড়লেন, এখান থেকে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখতে হয়, ভালো সেন্টেন্স কিভাবে রাইট করা যায়, এটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকবে। এটাকে আপনি যদি নিয়মিত লেখেন, লিখতে গেলে আপনি এই অভ্যাসটা তৈরি হয়ে যাবে লেখার। সেক্ষেত্রে আপনি খুব সুন্দর সুন্দর সেন্টেন্স জাস্ট আপনি যেখানে পড়েছেন ওই ধরনের সেন্টেন্স নিজেই লিখতে পারবেন, যে সুন্দরভাবে আপনার পড়া থেকে লেখা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এটা বেশ সুন্দরভাবে হয়, আপনি নিজে অবাক হয়ে যাবেন এটা কিভাবে হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার ইংলিশের ভিন্ন ভিন্ন সেন্টেন্স স্ট্রাকচারের উপর একটু দক্ষতা বাড়ানো। সেক্ষেত্রে আপনি গ্রামার বই পড়ার চেয়ে যদি আপনি গ্রামার বই গ্রামার বইয়ের উপরে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে একটু পড়াশোনা করতে পারেন। আর একটা অপশন হচ্ছে যে আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন, কোন ধরনের স্ট্রাকচারে আইএলস এর লিখলে, আইএলস এর রাইটিং মডিউলে লিখলে ভালো স্কোর আনা সম্ভব, এটা ভিডিওগুলো দেখতে পারেন। কোন কোন ধরনের কিছু ভোকাবুলারি বাড়াতে পারেন, এটা অবশ্যই খুবই কাজে দেবে আপনাকে ভালো মার্কস আনার জন্য। সেক্ষেত্রে এটা করতে পারেন। সো এই বিষয়গুলো এবং লিখতে হবে নিয়মিত, লিখে কম্পেয়ার করা আপনার কোনো বিষয়ে। যদি আপনি সাপোজ ক্যামব্রিজের মডিউলে একটা কোশ্চেন আছে যে এই বিষয়টা নিয়ে আপনাকে লিখতে হবে, এত ওয়ার্ডের ভিতরে একটা লেখা লিখতে হবে, তো আপনি নিজে একটা লেখেন, লিখে তারা কিভাবে লিখেছে তাদের যে স্যাম্পল আনসারটা থেকে দেখেন, তার সাথে কেমন হচ্ছে আপনাকে আপনার লেখাটা, সেটা আপনি দেখতে পারেন। আর একটা ভালো অপশন হচ্ছে যে আপনি এটা জাজ করার আপনার লেখাটা, যে আপনি গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে কিনা, আপনি সঠিক ভোকাবুলারিতে ভুল করছেন কিনা, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার ইংলিশ রাইটিং এ, যে ভোকাবুলারিতে ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না। সেক্ষেত্রে আপনি grammarly.com এ যে আপনার লেখাটাকে কপি পেস্ট করে দিলে আপনি ওখানে ওরা একটা চেক করে আপনাকে বলে দিবে যে কোথায় কোথায় ভুল হচ্ছে। তো সেটা একটা ভালো অপশন লেখা উন্নতি করার জন্য। এবং যদি সম্ভব হয় আপনার চেয়ে ভালো রাইটিং এ বা এই বিষয়ে কেউ এক্সপার্ট, তাকে দেখাতে পারলে সবচেয়ে ভালো হয়। সবসময় এমন লোক পাওয়া যায় না, এটা আমিও জানি, আমার সময় কেউ ছিল না। তবে বাকি বিষয়গুলো ফলো করলে আপনি সার্টেনলি একটা ভালো ধারণা পাবেন। তবে লেখার অভ্যাস করতে হবে আপনাকে। অভ্যাস করলে যে যে এক্সামের দিনে আপনার সুবিধা হবে লিখতে, এবং ওই যে জড়তাটা কাজ করবে না, মাথা কাজ করবে তাড়াতাড়ি। সেক্ষেত্রে একটা অপশন, একটা বিষয় ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে ডায়েরি লেখা। যদি আপনি নিয়মিত ডায়েরি লিখতে পারেন ডেইলি, সেক্ষেত্রে একটা অভ্যাস তৈরি হয়। এটা সার্টেনলি লং টার্ম আপনাকে খুব হেল্প করবে যদি এটা প্র্যাকটিস করতে পারেন। দেন হচ্ছে স্পিকিং। স্পিকিং নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন, নমনতায়ও ভোগেন অনেকে, যে স্পিকিং বলতে গেলে জড়িয়ে যায়, মাথায় আসে কিন্তু মুখে আসে না। এটা একটা কমন সমস্যা। এটার জন্য বেস্ট, এটা দূর করার জন্য বেস্ট অপশন হচ্ছে কথা বলতে হবে, ইংলিশে কথা বলতে হবে, কনভারসেশনে যেতে হবে। নিজের মাথায় বললে হবে না, মুখে আনতে হবে। সেটা কিভাবে করবেন? বাড়ি খুঁজে বের করুন কারোর সাথে, যে আপনি নিয়মিত তাদের সাথে দৈনিক অথবা সাপ্তাহিক কয়েকদিন কথা বলবেন, এতক্ষণ নিয়মিত কোনো একটা বিষয়ের উপর কথা বলবেন। সেক্ষেত্রে অপশন হতে পারে কি যে আইএলস এ কেমন কোশ্চেন হয়, এই ধরনের অনেক স্যাম্পল কোশ্চেন পাওয়া যায়। আইএলস আপনি অনলাইনে ম্যাটেরিয়াল আছে প্রচুর, দেন ক্যামব্রিজের বুকলেটে আছে, ইউটিউবে আছে। তো এই ধরনের কিছু মডিউল খুঁজে বের করে আপনি একে অপরের সাথে কনভারসেশনে যান। দুজন ব্যক্তি হলেই যথেষ্ট এই ধরনের প্র্যাকটিসিং এর জন্য। তো দুজনেই একসাথে উন্নতি করা সম্ভব, কিংবা কেউ যদি আপনার চেয়ে অনেক ভালো থাকে তাকে যদি এর ভিতরে আনতে পারেন, তাহলে আপনার স্কিল প্র্যাকটিসের জন্য, স্পিকিং প্র্যাকটিসের জন্য খুবই উপকার হবে যদি এরকম কাউকে পান। আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, আমি যখন অনার্সে ছিলাম তখন আমার রুমমেট ছিল, তাদের সাথে একটা
ডিল করেছিলাম যে নেক্সট 1 মাস বা 3 সপ্তাহে আমরা রুমে যতক্ষণ থাকবো ইংলিশে কথা বলবো। হয়তো বা এটা অত দীর্ঘদিন ধরে চালাতে পারিনি, তবে সার্টেনলি একটা আহ, আহ, আত্মবিশ্বাস আমাদেরকে দিয়েছিল জ্বরটা দূর করতে, মুখের জ্বরটা দূর করতে, জড়তা দূর করতে অনেক হেল্প করেছিল। এটা ট্রাই করতে পারেন, খুব কাজে লাগে। অল্প কয়েকদিনের ভিতরেই জড়তা দূর হয়ে যায়। কথা বলাটা হচ্ছে জড়তার ব্যাপার। স্যার অবশ্যই আপনারা ইংলিশে অনেক ভালো, কিন্তু যদি অভ্যাস না করেন কথা বলতে গেলে আটকে যাবে। আমি আইএলটিএস দেওয়ার আগে এরকম ভাবেই প্র্যাকটিস করেছি আমার পার্টনারের সাথে। সেটা একটা আপনারা ট্রাই করতে পারেন। তবে কথা বলার জন্য আপনার পার্টনার প্রয়োজন হবে। আপনি একটা ফ্রেন্ড হোক কিংবা আত্মীয় স্বজন যেই হোক, তার সাথে কথা বলার অভ্যাস করুন, খুব হেল্প করবে বিষয়টা। শেষের দিকে আমি কিছু ডুস অ্যান্ড ডোন্টস নিয়ে আলোচনা করতে চাই আইএলটিএস এর কিংবা ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য। সেক্ষেত্রে কি কি করতে হবে আপনাকে? প্রথমটা হচ্ছে যে থিঙ্ক লাইক এ নেটিভ। নেটিভরা যেভাবে ইংলিশটা শেখে ওভাবে শেখার চেষ্টা করুন। যেভাবে বললাম যে আপনি গান শুনুন, ডে টু ডে লাইফে ইংলিশকে ইনকর্পোরেট করুন, গান শুনুন, বই পড়ুন, গল্প শুনুন, কথা বলুন, লিখুন। এগুলোকে ছোট ছোট করে হলে ইংলিশে করার অভ্যাস করুন। কারণ হচ্ছে যে বাংলা আপনি যেভাবে শিখেছেন, যদি সেভাবে কিছুটাও আপনি ট্রাই করেন করার, সেভাবে যদি ইংলিশটাকে ডে টু ডে লাইফে ইনকর্পোরেট করেন, সেটা আপনি নিজের অজান্তে দেখবেন ইংলিশের স্কিলটা আপনার অনেক বেড়ে গেছে। একটা হচ্ছে যে হ্যাবিট গ্রো ইংলিশে, সেক্ষেত্রে একটা স্কিল তৈরি হলো, সাথে আপনার হ্যাবিট তৈরি হয়ে গেল। আপনি নিজের অজান্তেই আস্তে আস্তে দেখবেন যে ইংলিশের স্কিলটা অনেক ভালো হয়েছে। আপনাকে খুব একটা ইফোর্ট দিতে হবে না। সার্টেনলি আমার যেটুকু শিখেছি ইংলিশ, আমাকে সার্টেনলি খুব একটা ইফোর্ট দিতে হয়নি, আপনাদেরও দেওয়া প্রয়োজন হবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সময় নিয়ে একটু ইংলিশটাকে আপনার ডেইলি লাইফে একটু প্রবেশ করাতে হবে, ইনকর্পোরেট করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। এবং স্পিক অফেন। স্পিকিংটা হচ্ছে এমন ব্যাপার যেটা আপনাকে আসলে যে আহ, আহ, খুবই 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 অভ্যাস করা ছাড়া সম্ভব না। আপনি যত ইংলিশে যতই ভালো হন না কেন। সো এই বিষয়গুলো হচ্ছে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ডোন্ট, কি কি বিষয় ডোন্টস, কি কি বিষয় আপনি করবেন না, কি কি বিষয় অ্যাভয়েড করলে ভালো হয়। সেক্ষেত্রে আমি প্রথম যে আহ, উপদেশ বলতে পারেন যে ছোটদের যে উপদেশটা দেই, কেউ যদি জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে যে ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে আপনি মাথার ভিতর ট্রান্সলেট করবেন না, এভাবে হয় না। আপনাকে এটা ইনস্টিংটিভলি যেভাবে আপনি বাংলা বলেন সেভাবে বলার অভ্যাস করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অনেক শোনা, পড়া এবং বলার মাধ্যমে আপনার একটু মাসল মেমোরি তৈরি করতে হবে। এইভাবে হচ্ছে আপনার ডেভেলপ করতে হবে। যদি আপনি ভাবার চেষ্টা করেন বলার সময়, তখন হচ্ছে যে আপনার প্রসেসটা স্লো হয়ে যাবে, কথা আটকে যাবে। সেক্ষেত্রে হচ্ছে যে মনে হবে যে মুখ মনে আসছে, মুখে আসছে না। এই সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্য অভ্যাস করতে হবে। এটা প্রথমে হবে না, আপনার কয়েক মাস কিছুদিন পরে কথা বলতে বলতে আস্তে আস্তে মাসল মেমোরি তৈরি হবে, তখন আপনি যা বলতে চাইবেন ওটাই মুখে আনতে পারবেন। সেক্ষেত্রে মাথায় ট্রান্সলেট করে অভ্যাসটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার চেষ্টা করতে হবে আস্তে আস্তে, যেন ইনস্টিংক্টিভলি আপনি যেন বলতে পারেন। ইনস্টিংক্ট যেটা আমরা বাংলায় বলি যে ভাবা লাগে না আমাদেরকে, আপনিও সেই ইনস্টিংক্ট তৈরি করুন যে না ভেবে যেন ইংলিশে কথা বলতে পারেন। আর একটা ডোন্ট হচ্ছে আমি যেটা বলি যে ডোন্ট রাশ। যদি আপনি রাশ করেন, তাড়াহুড়ো করতে যান, তাহলে ইংলিশ এভাবে শেখা হবে না। ভাষা এইভাবে রাশ করে শেখা যায় না। তো আপনি এটাকে শেখাটাকে আপনি ত্বরান্বিত করতে পারেন, যে আপনি কতটুকু ইফোর্ট দিবেন শেখাটার জন্য, সেটা আপনার হাতে আছে। তবে রাশ করে শিখতে পারবেন না। সাডেনলি আপনি হয়তো বা আইএলটিএস 6 থেকে 6.5 এ যেতে পারবেন, তবে 6 থেকে 7, 7.5 যেতে পারবেন। এটা এতটা সহজ না বিষয়টা। এই জন্য হচ্ছে সময় নিন, আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন, অভ্যাসগুলো তৈরি করুন, এক্সপার্টিস গ্রো করুন, সময় নিন, এভাবে করুন। এবং হচ্ছে লাস্ট যে ডোন্টটা আমি যেটা বলি, সেটা হচ্ছে যে ডোন্ট মেমোরাইজ দ্য আনসার্স। আইএলটিএস এর মডিউলগুলোতে যে আনসারগুলো দেখবেন, অবশ্যই আপনি এগুলো কমন পাবেন না। যদি মনে করেন যে কিছু কমন প্রশ্নের আনসার আমি মুখস্থ করে প্রস্তুতি নিব, অবশ্যই এটা খুবই বাজে একটা স্টেপ হবে, যেটা আপনাকে অবশ্যই হেল্প করবে না। এভাবে বেশি দূর যেতে পারবেন না। সেক্ষেত্রে আইএলটিএস এর ফাইনাল পরীক্ষাতে যে আপনি বিপদে পড়ে যাবেন। এক্ষেত্রে ভালো যে স্ট্র্যাটেজি ডেভেলপ করুন, কিভাবে রাইটিং এ আপনি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে রাইট করবেন আইএলটিএস এর এক্সামে,
কথা বলার সময় কিভাবে কথা বলবেন, এইগুলো নিয়ে আপনি ডেভেলপ করতে পারেন। এটিকেট ডেভেলপ করতে পারেন। আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে কিছু কিভাবে ফাস্ট রিডিং করা যায়, এই বিষয় নিয়ে আপনি কিছু টেকনিক গ্রো করতে পারেন, ফলো করতে পারেন, ইউটিউব ভিডিও দেখতে পারেন ফাস্ট রিডিং এর জন্য। লিসনিং এর ক্ষেত্রে কিভাবে অ্যাকসেন্ট গুলো নিয়ে কাজ করতে পারেন, যে নেটিভরা কিভাবে কথা বলে এটা বোঝার ক্ষেত্রে আপনি কিছু হেল্প নিতে পারেন। এটা অভ্যাস গ্রো করতে পারেন, তবে মেমোরাইজ করবেন না, এটা সার্টেনলি আপনাকে হেল্প করবে না। সো এই ছিল, অনেক কথা বলে ফেললাম, এগুলাই মাথায় আসলো এই মুহূর্তে। আহ, আমি এ বিষয়ে অবশ্যই এক্সপার্ট নই, তবে যেটুকু জানতাম আমি শেয়ার করলাম। আরো যদি কারো কোনো উপদেশ কিংবা কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, লিখে জানাতে পারেন। চেষ্টা করব জবাব দেওয়ার কিংবা নিজের উন্নতি করার। যদি কোনো মডিউল মিস করে থাকি, কোনো বিষয় মিস করে থাকি, আমাকে জানাতে পারেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই, টিল নেক্সট টাইম।